পুঁইমাচা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যার নদীর পাড়, বীজগাছের ডালে পাখি, হালকা বাঁশির সুর। বাংলা গ্রামের মাটির গন্ধ, নদীর ঢেউ আর সরল মানুষের জীবনের সুখ দুঃখ, এই সব মিলিয়ে গড়ে উঠেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পের জগৎ। আজ আমরা শুনব তার এক অনন্য সৃষ্টি পুঁইমাচা। একটি গল্প, ছোট একটি লতা গাছ আর মানুষের হৃদয়ের গভীরতার কথা। পুঁইমাচা লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সহায়হরি চাটুর্যে উঠানে পা দেয়াই স্ত্রীকে বলিলেন, একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো। তারক্ষুড়ো গাছ কেটেছে, একটু ভালো রস আনি। স্ত্রী অন্নপূর্ণা ঘরের রান্নাঘরের দামায় বসিয়া শীতকালে সকালবেলা নারিকেল তেলের বোতলে ঝাঁটার কাটি পুড়িয়া 2 আঙুলের সাহায্যে ভজাটার কাটিলগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন। স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়া দিলেন মাত্র, কিন্তু বাটিকি ঘটি বাহির করিয়া দেওয়ার জন্য বিন্দুমাত্র আগ্রহ তো দেখাইলেন না, এমনকি বিশেষ কোনো কথাও বলিলেন না। সহায়হরি অগ্রবর্তী হইয়া বলিলেন, কি হয়েছে, বসে রইলে যে, দাও না একটি ঘটি। আহ, খেন্তি ঠেন্তি সব কোথায় গেল এরা? তুমি তেল মেখে বুঝি ছোমে না? অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিকক্ষণ চাহিয়া রহিলেন, পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করিলেন, তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো? স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায়হরির মনে ভীতির সঞ্চার হইল। ইহা যে ঝড়ের অব্যবহিত পূর্বের আকাশের স্থির ভাব মাত্র, তাহা বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রহিলেন। একটু আমতা আমতা করিয়া কহিলেন, কেন, কি আবার কি? অন্নপূর্ণা পূর্বাপেক্ষাও শান্ত সুরে বলিলেন, দেখ, রঙ্গ করো না বলছি, ন্যাকামি করতে হয় অন্য সময় করো। তুমি কিছু জানো না, কি খোঁজ রাখো না? অত বড় মেয়ে যার ঘরে, সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায় কি করে তা বলতে পারো? গায়ে কি গুজব রটেছে জানো? সহায়হরি আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, কেন, কি গুজব? কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি? কেবল বাগদি দুলেপাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না। সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয়। সহায়হরি বিস্মিত হইয়া কি বলিতে যাইতেছিলেন, অন্নপূর্ণা পূর্ববৎ সুরেই পুনর্বার বলিয়া উঠিলেন, এক ঘরে করবে গো, তোমাকে এক ঘরে করবে। কাল চৌধুরীদের চণ্ডীমণ্ডপে এসব কথা হয়েছে। আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না। আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না? ও নাকি উচ্ছুক করা মেয়ে, গায়ের কোনো কাজে তোমাকে আর কেউ বলবে না। যাও, ভালোই হয়েছে তোমার, এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও। সহায়হরি তাচ্ছেলের ভাব প্রকাশ করিয়া বলিলেন, এই, আমি বলি না জানি কি ব্যাপার, এক ঘরে, সবাই এক ঘরে করেছেন, এবার বাকি আছেন কালিমাই ঠাকুর। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন, কেন, তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি? তুমি কি সমাজের মাথা, না একজন মাতব্বর লোক? চাল নেই, চুলো নেই, এক করার মুরদ নেই, চৌধুরীরা তোমায় এক ঘরে করবে তার এমন কঠিন কথা কি? আর সত্যিই তো এদিকে ধাড়ি মেয়ে হয়ে উঠল। হঠাৎ স্বর নামাইয়া বলিলেন, হলো যে 15 বছরের, বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে? লোকের চোখ নেই? না পুনরায় গলা উঠাইয়া বলিলেন, না বিয়ে দেবার গা, না কিছু, আমি কি যাব পাত্র ঠিক করতে? সশরীরে যতক্ষণ স্ত্রী সম্মুখে বর্তমান থাকিবেন, স্ত্রীর গলার সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই বুঝিয়া সহায়হরি দাওয়া হইতে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি উঠাইয়া লইয়া খিড়কি দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন। কিন্তু খিড়কি দুয়ারে একটু এদিকে কি দেখিয়া হঠাৎ থামিয়া গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলিয়া উঠিলেন, এসব কি রে খিন্তিমা, এসব কোথা থেকে আনলি? ও, এই যে 14-15 বছরের একটি মেয়ে আর 2টি ছোট ছোট মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকিলা। তার হাতে এক বোঝা পুঁই শাক, ডাটা মনে মোটা ও হলদে। হলদে চেহারা দেখিয়া মনে হয় কাহারা পাকা পুঁই গাছ উপড়াইয়া ফেলিয়া উঠানের জঙ্গল তুলিয়া দিতেছিল। মেয়েটি তাদের উঠানের জন্মাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে। ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি, অপরটির হাতে গোটা 2-3টে পাকা পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য। বড় মেয়েটি খুব লম্বা গোলগাল চেহারা, মাথার চুলগুলো কৃষ্ণ ও অগোছালো, বাতাসে উড়িতেছে। মুখনা খুব বড়, চোখ দুটো ডাগর ডাগর ও শান্ত। সরু সরু কাঁচের চুড়িগুলো 2 পয়সার ডজনের একটি সেফটি পিন দিয়ে একত্র করিয়া আটকানো। পিনটির বয়স খুঁজিতে গিতে গেলে প্রাগৈতিহাসিক যুগে গিয়ে পড়তে হয়। এই বড় মেয়েটির নামই হয়তো খেন্তি, কারণ সে তাড়াতাড়ি পিছন ফিরিয়া তাহার পশ্চাৎবর্তীর হাত থেকে পুঁই পাতা জড়ানো দ্রব্যটি লইয়া বলিল, চিংড়ি মাছ। বাবা, গয়া বুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম, দিতে চায় না, বলে তোমার বাবা আর 8 দিনকার দরুন 2 পয়সা বাকি আছে। আমি বললাম, দাও গয়া পিসি, আমার বাবা কি তোমার 2 পয়সা নিয়ে পালিয়ে যাবে? আর এই পুঁইশাকগুলো ঘাটের ধারে রায় কাকা দিয়ে বললে, নিয়ে যা, কেমন মোটা মোটা। অন্নপূর্ণা দাওয়াহিতে অত্যন্ত ঝাঁজের সহিত চিৎকার করিয়া উঠিলেন, নিয়ে যা, আহা, কি
কি অমর্তই তোমাকে তারা দিয়েছে? পাকা পুইডাটা কাঠ হয়ে গেছে, 2 দিন পরই ফেলে দিত নিয়ে যা। আর উনি তাদের আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন। ভালোই হয়েছে, তাদের আর নীলেদের কষ্ট করে কাটতে হলো না। যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে। ধাড়ি মেয়ে, বলে দিয়েছি না তোমায়, বাজুর বাইরে কোথাও পা দিও না। লজ্জা করে না এপাড়া সেপাড়া করে বেড়াতে? বিয়ে হলে যে 4 ছেলের মা হতে। খাওয়ার নামে আর জ্ঞান থাকে না না? কোথায় শাক, কোথায় বেগুন, আর একজন বেড়াচ্ছেন কোথায় রস, কোথায় ছাই, কোথায় পাশ। ফেল বলছি ও সব, ফেল। মেয়েটি শান্ত অর্থাৎ ভয়মিশ্র দৃষ্টিতে মায়ের দিকে চাহিয়া হাতের বাঁধন আলগা করিয়া দিল। পুঁইশাকের বোঝা মাটিতে পড়িয়া গেল। অন্নপূর্ণা বকিয়া চলিলেন, যা তো রাধি, ওই আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ায় তো। ফের যদি বাড়ির বাইর হতে দেখেছি তবে ঠ্যাং খোড়া না করি তবে। বোঝা মাটিতে পড়িয়া গিয়াছিল। ছোট মেয়েটি কলের পুতুলের মতো সেগুলি তুলিয়া লইয়া খিড়কি অভিমুখে চলিল। কিন্তু ছোট মেয়ে অতবধ বোঝা আঁকড়াইতে পারিল না। অনেকগুলি ডাঁটা এদিকে ওদিকে ঝুলিতে ঝুলিতে চলিল। সহায়হরির ছেলেমেয়েরা তাদের মাকে অত্যন্ত ভয় করিত। সহায়হরি আমতা আমতা করিয়া বলিতে গেলেন, তা এনেছে ছেলে মানুষ খাবে বলে, তুমি আবার বরং। পুঁইশাকের বোঝা লইয়া যাইতে যাইতে ছোট নেটি ফিরিয়া দাঁড়াইয়া মায়ের দিকে চাহিল। অন্নপূর্ণা তাহার দিকে চাহিয়া বলিলেন, না না, নিয়ে যা, খেতে হবে না। মেয়ে মানুষের আবার অত নোলা কিসের? এক পাড়া থেকে আর এক পাড়ায় নিয়ে আসবে 2টো পাকা পুঁইশাক ভিক্ষে করে। যা যা, তুই যা, দূর করে বনে দিয়ে আয়। সহায়হরি বড় মেয়ের মুখের দিকে চাহিয়া দেখিলেন তাহার চোখ দুটো জলে ভরিয়া আসিয়াছে। তার মনে বড় কষ্ট হইল। কিন্তু মেয়ের যতই সাধের জিনিস হোক, পুঁইশাকের পক্ষলম্বন করিয়া দুপুরবেলা স্ত্রীকে চটাইতে তিনি আদৌ সাহসী হইলেন না। নিঃশব্দে খিড়কি দৌড় দিয়া বাহির হইয়া গেলেন। বসিয়া রাঁধিতে রাঁধিতে বড়মের মুখের কাতর দৃষ্টি স্মরণে পড়িবার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়িল গত অরন্ধনের পূর্বদিন বাড়িতে পুঁইশাক রান্নার সময় খেন্তি আবদার করিয়া বলিয়াছিল, মা, অর্ধেকগুলো কিন্তু একা আমার, অর্ধেক সব মিলে তোমাদের। বাড়িতে কেউ ছিল না। তিনি নিজে গিয়ে উঠানে ও খিড়কি দোরের আশেপাশে যে ডাঁটা পড়িয়াছিল সেগুলি কুড়াইয়া লইয়া আসিলেন। বাকিগুলি কুড়ানো যায় না, ডোবার ধারে ছাই গাদায় ফেলিয়া দিয়াছে। কুচো চিংড়ি দিয়া এই রূপে চুপি চুপি পুঁইশাকের তরকারি রাঁধিলেন। দুপুরবেলা খেন্তি পাতে পুঁইশাকের চচ্চড়ি দেখিয়া বিস্ময়ে ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয় ভয় চাহিল। এই দুবার এদিকে ওদিকে ঘুরিয়া আসিতেই অন্নপূর্ণা দেখিলেন উক্ত পুঁইশাকের একটু টুকরো তাহার পাতে পড়ে নাই। পুঁইশাকের উপর তাহার এই মেয়েটির কিরূপ লোভ তাহা তিনি জানিতেন। জিজ্ঞাসা করিলেন, কিরে খেন্তি, আর একটু চচ্চড়ি দি? খেন্তি তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া এ আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল। কি ভাবিয়া অন্নপূর্ণার চোখে জল আসিল, চাপিতে গিয়া তিনি চোখ উঁচু করিয়া চালের বাতায় গোজা ডালা থেকে শুকনা লঙ্কা পাড়িতে লাগিলেন। কালীমায়ের চণ্ডীমণ্ডপে সেদিন বৈকালবেলা সহায়হরির ডাক পড়িল। সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদিবার পর কালীমায় উত্তেজিত সুরে বলিলেন, সেসব দিন কি আর আছে ভায়া? এই ধরো কেষ্টমুখুজি, স্বভাব নইলে পাত্র দেব না, স্বভাব নইলে পাত্র দেব না করে কি কাণ্ডটাই করল। অবশেষে কিনা হরির ছেলেটাকে ধরে পড়ে মেয়ের বিয়ে দেয় তবে রক্ষ। তার কি স্বভাব? রাম বলো, 6-7 পুরুষে ভঙ্গ, পচা শ্রোত্রিয়। পরে সুর নরম করিয়া বলিলেন, তা সমাজের সেসব শাসনের দিন কি আর আছে? দিন দিন চলে যাচ্ছে। বেশি দূর যাই কেন, এই যে তোমার মেয়েটি 13 বছরের। সহায়হরি বাধা দিয়া বলিতে গেলেন, এই শ্রাবণে 13। আহা, 13 আর 16 তফাৎ কিসের শুনি? 13 আর 16 তফাৎটা কিসের? আর সে 13ই হোক চাই 16ই হোক, চাই 85 হোক, তাতে আমাদের দরকার নেই। সে হিসেব তোমার কাছে তোমার। কিন্তু পাত্র আশীর্বাদ হয়ে গেল, তুমি বেঁকে বসলে কি জন্যে শুনি? ও তো এরকম উচ্ছজ্ঞ করা মেয়ে। আশীর্বাদ হওয়া যা, বিয়ে হওয়াও তাই। 7 পাকের যা বাকি, এই তো। সমাজে বসে এসব কাজগুলো তুমি যে করবে আর আমরা বসে বসে দেখব, এ তুমি মনে ভেবো না। সমাজের ব্রাহ্মণদের যদি জাত মারবার ইচ্ছে না থাকে, মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো। পাত্র পাত্র রাজপুত্র না হলে পাত্র মেলে নাকি? গরিব মানুষ, দিতে থুতে পারবে না বলেই শ্রীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম। লেখাপড়া নাইবা জানলো, জজ ম্যাজিস্ট্রেট না হলেই কি মানুষ হয়? দিব্যি বাড়ি, বাগান, পুকুর, শুনলাম এবার নাকি 20 জমিতে 4টি আমন ধানও করেছে। ব্যাস, রাজার হাল। 2 ভাইয়ের অভাব কি? ইতিহাসটি হইতেছে এই যে, মণিগায়ের উক্ত মজুমদার মহাশয়ের পুত্রটি কালীময় ঠিক করিয়া দেন।
কেন কালিময় মাথা ব্যথি করিয়া সহায় হরির মেয়ের বিয়ের সম্বন্ধ মজুমদার মহাশয়ের ছেলের সঙ্গে ঠিক করিতে গেলেন তাহার কারণ নির্দেশ করিতে যাইয়া কেহ কেহ বলেন যে কালিময় নাকি মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধারেন, অনেক দিনের সুদ পর্যন্ত বাকি, শীঘ্র নালিশ হইবে ইত্যাদি। এ গুজব যে শুধু অবান্তর তাহাই নহে, ইহার কোনো ভিত্তিও আছে বলে মনে হয় না। ইহা দুষ্ট পক্ষের রটনা মাত্র। যাই হোক, পাত্রপক্ষ আশীর্বাদ করিয়া যাইবার দিন কতক পরে সহায় হরি টের পান পাত্রটি কয়েক মাস পূর্বে নিজের গ্রামে কি একটা করিবার ফলে গ্রামের এক কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহার খাইয়া কিছুদিন শয্যাগত ছিল। এই রকম পাত্রে মেয়ে দিবার প্রস্তাব মনোপুত না হইয়া সহায় হরি সে সম্বন্ধ ভাঙিয়া দেন। দিন দুই পরের কথা। সকালে উঠিয়া সহায় হরি উঠানে বাতাবি লেবু গাছের ফাঁক দিয়া যেটুকু নিতান্ত কচি রাঙা রৌদ্র আসিয়াছিল তাহারই আতপে বসিয়া আপন মনে তামাক টানিতেছেন। বড় মেয়ে খেন্তি আসিয়া চুপি চুপি বলিল, বাবা যাবে না, মা ঘাটে গেল। সহায় হরি একবার বাড়ির পাশে ঘাটের পথের দিকে কি জানি কেন চাহিয়া দেখিলেন, পরে নিম্নস্বরে বলিলেন, যা শিগগির সাবুলখানা নিয়ে আয় দেখি। কথা শেষ করিয়া তিনি উৎকণ্ঠার স্বরে জোরে জোরে তামাক টানিতে লাগিলেন এবং পুনরায় একবার কি জানি কেন খিড়কির দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করিলেন। ইতিমধ্যে প্রকাণ্ড ভারী একটা লোহার শাবল দুই হাত দিয়া আঁকড়াইয়া ভরিয়া খেন্তি আসিয়া পড়িল। তৎপরে পিতাপুত্রীতে সন্তর্পণে সম্মুখের দরজা দিয়া বাহির হইয়া গেল। ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহারও ঘরে শীত দিবার উদ্দেশ্যে চলিয়াছে। অন্নপূর্ণা স্নান করিয়া সবে কাপড় ছাড়িয়া উনুন ধরাইবার জোগাড় করিতেছেন। মুখুজ্জে বাড়ির ছোট খুকি দুর্গা আসিয়া বলিল, খুড়িমা, মা বলে দিলে খুড়িমাকে গিয়ে বল মা ছোবে না, তুমি আমাদের নবান্নটা মেখে আর ইতুর ঘটগুলো বার করে দিয়ে আসবে। মুখুজ্জে বাড়ি ও পাড়ায়। যাইবার পথের বাঁ ধারে এক জায়গায় শেওড়া, বনভাট, রাংচিতা, বনচালতা গাছের ঘন বন, শীতের সকালে এক প্রকার লতাপাতার ঘন গন্ধ বন হইতে বাহির হইতেছিল। একটা লেজ ঝোলা হলদে পাখি আমড়া গাছের এডাল হইতে ও ডালে যাইতেছে। দুর্গা আঙুল দিয়া দেখাইয়া বলিল, খুড়িমা, খুড়িমা, ওই যে কেমন পাখিটা। পাখি দেখিতে গিয়ে অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করিলেন। ঘন বনটার মধ্যে কোথায় এতক্ষণ খুব খুব করিয়া আওয়াজ হইতেছিল, কে যেন কি খুঁড়িতেছে। দুর্গার কথার পরে হঠাৎ সেটা বন্ধ হইয়া গেল। অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থমকিয়ে দাঁড়াইলেন, পরে চলিতে আরম্ভ করিলেন। তাহার খানিক দূর যাইতে বনের মধ্যে পুনরায় খুব খুব শব্দ আরম্ভ হইল। কাজ করিয়া ফিরিতে অন্নপূর্ণার কিছু বিলম্ব হইল। বাড়ি ফিরিয়া দেখিলেন খেন্তি উঠোনের রৌদ্রে বসিয়া তেলের বাটি সম্মুখে লইয়া খোঁপা খুলিতেছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে চাহিয়া দেখিয়া বলিলেন, এখনো নাইতে যাসনি যে, কোথায় ছিলি এতক্ষণ? খেন্তি তাড়াতাড়ি উত্তর দিল, এই যে যাইমা, এক্ষুনি যাব আর আসব। খেন্তি স্নান করিতে যাইবার একটুখানি পরেই সহায় হরি সোৎসাহে 15-16 ভারী একটা মেটে আলু ঘাড়ে করিয়া কোথা হইতে আসিয়া উপস্থিত হইলেন এবং সম্মুখে স্ত্রীকে দেখিয়া কৈফিয়ত দৃষ্টিতে সেই দিকে চাহিয়াই বলিয়া উঠিলেন, ওই ওপাড়ার মহিষা চৌকিদার রোজই বলে, কর্তা ঠাকুর, তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এদিকে তোমাদের পায়ের ধুলো পড়ত, তা আজকাল তো তোমরা আর আসো না। এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি, তা দাদা ঠাকুর বরং। অন্নপূর্ণা স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন, বরজপোতার বনের মধ্যে বসে খানিকাকে কি করছিলে শুনি? আমি? না, আমি কখনো না, এই তো আমি। সহায় হরির ভাব দেখিয়া মনে হইতেছিল তিনি এইমাত্র আকাশ হইতে পড়িয়াছেন। অন্নপূর্ণা পূর্বের মতনই স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন, চুরি তো করবেই, 3 কাল গেছে, 1 কাল আছে, মিথ্যা কথাগুলো আর এখন বলো না, আমি সব জানি। মনে ভেবেছিলে আপদ ঘাটে গেছে আর কি, দুর্গার মা ডেকে পাঠিয়েছিল, ওপাড়ায় যাচ্ছি, শুনলাম বরজপোতার বনের মধ্যে কি সব খুব খুব শব্দ। তখনই আমি বুঝতে পারেছি। সাড়া পেয়ে শব্দ বন্ধ হয়ে গেল, যেই আবার খানিক দূর গেলাম আবার দেখি শব্দ। তোমার তো ইহকালও নেই, পরকালও নেই, চুরি করতে, ডাকাতি করতে, যা করতে ইচ্ছা হয় করো, কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে গিয়ে ওর মাথা খাওয়া কিসের জন্যে? সহায় হরি হাত নাড়িয়া বরজপোতায় তাহার উপস্থিত থাকার বিরুদ্ধে কতগুলো প্রমাণ উত্থাপন করিবার চেষ্টা করিতে গেলেন, কিন্তু স্ত্রীর চোখের দৃষ্টির সামনে তাহার বেশি কথাও জোগাইল না, বা কথিত উক্তিগুলির মধ্যে কোনো পৌরপর্য সম্বন্ধও খুঁজিয়া পাওয়া গেল না। আধ ঘণ্টা পরে খেন্তি স্নান সারিয়া বাড়ি ঢুকিল।
সম্মুখস্থ মেটে আলুর দিকে একবার আর চোখে চাহিয়াই নিরীহ মুখে উঠোনের আলনায় অত্যন্ত মনোযোগের সহিত কাপড় মেলিয়া দিতেছিল। অন্নপূর্ণা ডাকিলেন, খেন্তি, এদিকে আয় তো, শুনে যা। মায়ের ডাক শুনিয়া খেন্তির মুখ শুকিয়া গেল। সে ইতস্তত করিতে করিতে মার নিকটে আসিলে তিনি জিজ্ঞাসা করিলেন, এই মেটে আলুটা দুজনে মিলে তুলে এনেছিস না? খেন্তি মায়ের মুখের দিকে একটুখানি চাহিয়া থাকিয়া একবার ভূপতিত মেটে আলুটার দিকে চাহিল, পরে পুনরায় মার মুখের দিকে চাহিল এবং সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত দৃষ্টিতে একবার বাড়ির সম্মুখস্থ বাঁশঝাড়ের মাথার দিকেও চাহিয়া লইল। তাহার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল, কিন্তু মুখ দিয়া কথা বাহির হইল না। অন্নপূর্ণা কড়া সুরে বলিলেন, কথা বলছিস নে যে বড়, এই মেটে আলু তুই এনেছিস কিনা? খেন্তি বিপন্ন চোখে মার মুখের দিকেই চাহিয়াছিল। উত্তর দিল, হ্যাঁ। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিয়া বলিলেন, পাজি, আজ তোমার পিঠে আমি আস্ত কাঠের চেলা ভাঙব, তবে ছাড়ব। বরজপোতার বনে গেছে মেটে আলু চুরি করতে, সোমত্ত মেয়ে, বিয়ের যুগ্গী হয়ে গেছে কোন কালে। সেই এক গলা বিজন বন যার মধ্যে দিন দুপুরে বাঘ লুকিয়ে থাকে, তা মধ্যে থেকে পরের আলু নিয়ে এলো তুলে। যদি গোসাইরা চৌকিদার ডেকে তোমায় ধরিয়ে গায়, তোমার কোন শ্বশুর এসে তোমায় বাঁচাতো? আমার জোটে খাবো, না জোটে না খাবো, তা বলে পরের জিনিসে হাত? এ মেয়ে নিয়ে আমি কি করব মা? 2-3 দিন পরে একদিন বৈকালে ধুলামাটি মাখা হাতে খেন্তি মাকে আসিয়া বলিল, মা মা, দেখবে এসো। অন্নপূর্ণা গিয়া দেখিলেন ভাঙ্গা পাঁচিলের ধারে যে ছোট খোলা জমিতে কতগুলো পাথরকুচি ও কণ্টিকারির জঙ্গাল হইয়াছিল, খেন্তি ছোট বোনটিকে লইয়া সেখানে মহা উৎসাহে তরকারির আওলাদ করিবার আয়োজন করিতেছেন এবং ভবিষ্য সম্ভাব্যী নানাবিধ কাল্পনিক ফলমূলাদির অগ্রদূতস্বরূপ বর্তমানে কেবলমাত্র একটি শীর্ণকায় পুঁইশাকের চারা কাপড়ের ফালির গ্রন্থিবন্ধ হইয়া ফাঁসি হইয়া যাওয়া আসামির মতন ঊর্ধ্বমুখে একখণ্ড শুদ্ধ কচির গায়ে ঝুলিয়া রহিয়াছে। ফলমূলাদির অবশিষ্টগুলি আপাতত তাহার বড়মের মস্তিষ্কের মধ্যে অবস্থিতি করিতেছেন, দিনের আলোয় এখনো বাহির হয় নাই। অন্নপূর্ণা হাসিয়া বলিলেন, দূর পাগলি, এখন পুঁইডাটার চারা পোতে, বর্ষাকালে পুঁততে হয়, এখন তো জল না পেয়ে মরে যাবে। খেন্তি বলিল, কেন, আমি রোজ জল ঢালব। অন্নপূর্ণা বলিলেন, দেখ, হয়তো বেঁচে যেতেও পারে, আজকাল রাতে খুব শিশির হয়, খুব শীত পড়িয়াছে। সকালে উঠিয়া সহায়হরি দেখিলেন তাহার 2 ছোট মেয়ে দোলাই গায়ে বাঁধিয়া রোদ উঠিবার প্রত্যাশায় উঠোনের কাঁঠাল তলায় দাঁড়াইয়া আছে। একটা ভাঙ্গা ঝুড়ি করিয়া খেন্তি শীতে কাঁপিতে কাঁপিতে গোমুখজ্জে বাড়ি হইতে গোবর কুড়াইয়া আনিল। সহায়হরি বলিলেন, হ্যাঁ মা খেন্তি, তা সকালে উঠে জামাটা গায়ে দিতে তোর কি হয়? দেখ দেখি এই শীত। আচ্ছা দিচ্ছি বাবা, কই শীত তেমন তো। হ্যাঁ দে মা, এক্ষুনি দে, অসুখ বিসুখ 5 রকম হতে পারে, বুঝলিনি? সহায়হরি বহির হইয়া গেলেন। ভাবিতে ভাবিতে গেলেন, তিনি কি অনেকদিন মেয়ের মুখে ভালো করিয়া চাহাই নাই? খেন্তির মুখ এমন সুশ্রী হইয়া উঠেছে। জামার ইতিহাস নিম্নলিখিত রূপ। বহু বৎসর অতীত হইল, হরিপুরের রাসের মেলা হইতে সহায়হরি কালো সার্জের এই 2.5 টাকা মূল্যের জামাটি ক্রয় করিয়া আনেন। ছিঁড়ে যাইবার পর তাতে কতবার রিফু ইত্যাদি করা হইয়াছিল। সম্প্রতি গত বছর হইতে খেন্তির স্বাস্থ্য উন্নতি হবার দরুন জামাটি তাহার গায়ে হয় না। সংসারের এসব খোঁজ সহায়হরি রাখতেন না। জামার বর্তমান অবস্থা অন্নপূর্ণারও জানা ছিল না। খেন্তির নিজস্ব ভাঙ্গা টিনের তোরঙ্গের মধ্যে উহা থাকিত। পৌষ সংক্রান্তি। সন্ধ্যাবেলা অন্নপূর্ণা একটি কাশিতে চালের গুঁড়া, ময়দা ও গুড় দিয়া চটকাইতেছিলেন। একটা ছোট বাটিতে 1 বাটি তেল। খেন্তি কুড়ুনির নিচে একটা কলার পাত পাড়িয়া 1 থালা নারকেল কুড়িতেছেন। অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য লইতে স্বীকৃত হন নাই, কারণ সে যেখানে সেখানে বসে, বনে বাদারের ঘুরে ফেরে, তাহার কাপড় চোপড় শাস্ত্রমতো ও সূচি নহে। অবশেষে খেন্তি নিতান্ত ধরিয়া পড়ায় হাত পা ধুয়াইয়া ও শুষ্ক কাপড় পরাইয়া তাকে বর্তমান পদে নিযুক্ত করিয়াছেন। ময়দার গোলা মাখা শেষ হইলে অন্নপূর্ণা উনুনে খোলা চাপাইতে যাইতেছেন। ছোট মেয়ে রাধি হঠাৎ ডান হাতখানা পাতিয়া বলিল, মা, ওই একটু। অন্নপূর্ণা বড় গামলাটা হইতে একটুখানি গোলা তুলিয়া লইয়া হাতের আঙ্গুল 5টি ধরা একটি বিশেষ মুদ্রার রচনা করিয়া সেটুকু রাধির প্রসারিত হাতের ওপর দিলেন। মেজমে পুটি অমনি ডান হাতখানা কাপড়ে তাড়াতাড়ি মুছিয়া লইয়া মার সামনে পাতিয়া বলিল, মা, আমায় একটু। খেন্তি সূচিবস্ত্রে নারকেল কুড়িতে কুড়িতে লগ্ন নেত্রে মধ্যে মধ্যে এদিকে চাহিয়াছিল। এই সময় খাইতে চাওয়ায় মা পাছে বকে, সেই ভয়ে চুপ করিয়া রহিল। অন্নপূর্ণা বলিলেন, দেখি নিয়ে আয় খেন্তি ওই নারকেল মালাটা, ওতে তোর জন্য একটু রাখি। খেন্তি ক্ষিপ্ত হস্তে নারিকেলের উপরের মালাখানা, যাহাতে ফুটা নাই,
সেখানে সরাইয়া দিল। অন্নপূর্ণা তাহাতে একটু বেশি করিয়া গোলা ঢালিয়া দিলেন। মেজমেয়ে পুঁটি বলিল, ওদের অনেক রকম হবে, জেঠাইমারা অনেকখানি দুধ নিয়েছে, রাঙা দিদি ক্ষীর তৈরি করছিল। খেন্তি মুখ তুলিয়া বলিল, এবেলা আবার হবে নাকি? ওরা তো ওবেলা ব্রাহ্মণ নেমন্তন্ন করেছিল সুরেশ কাকাকে আর ওপাড়ার তিনুর বাবাকে। ওবেলা তো পায়েস, ঝোলপুলি, মুক্তন্তি এইসব হয়েছে। পুটি জিজ্ঞাসা করিল, হ্যাঁ মা, ক্ষীর নইলে নাকি পাটিসাপটা হয় না? খেদি বলছিল, ক্ষীরের পুর না হলে কি আর পাটিসাপটা হয়? আমি বললাম, কেন, আমার মা তো শুধু নারকেলের ছাই দিয়েই করে, সে তো কেমন ভালো লাগে। অন্নপূর্ণা বেগুনের বোটায় একটুখানি তেল লইয়া খোলায় মাখাইতে মাখাইতে প্রশ্নের সদুত্তর খুঁজিতে লাগিলেন। খেন্তি বলিল, খেদির ওইসব কথা, খেদি মা তো ভারী পিঠে করে কি না? ক্ষীরের পুর দিয়ে ঘিয়ে ভাজলে কি আর পিঠে হলো? সেদিন জামাই এলে ওদের বাড়ি দেখতে গেলুম কিনা, তাই খুড়িমা দুখানা পাটিসাপটা খেতে দিলে, ও মা, কেমন একটা ধরা ধরা গন্ধ, আর পিঠেতে কখনো কোনো গন্ধ পাওয়া যায়? পাটিসাপটা ক্ষীর দিলে ছাই খেতে হয়। বেপরোয়াভাবে উপরোক্ত উক্তি শেষ করিয়া খেন্তি মার চোখের দিকে চাহিয়া জিজ্ঞাসা করিল, মা, নারকেলের কোড়া একটু নেব? অন্নপূর্ণা বলিলেন, নে, কিন্তু এখানে বসে ঠাসনো, মুখ থেকে পড়বে না, কি হবে? যা, ওই দিকে যা। খেন্তি নারকেলের মালায় এক থাবা তুলিয়া লইয়া একটু দূরে গিয়া খাইতে লাগিল। মুখ যদি মনের দর্পণস্বরূপ হয়, তবে খেন্তির মুখে দেখিয়া সন্দেহের কোনো কারণ থাকিতে পারিত না যে সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করিতেছে। ঘণ্টাখানাক পরে অন্নপূর্ণা বলিলেন, ওরে, তোরা সব এক এক টুকরো পাতা পেতে বসতো দেখি, গরম গরম দি। খেন্তি, জল দেওয়া ভাত আছে ও বেলার, বার করে নিয়ে আয়। খেন্তির নিকট অন্নপূর্ণারে প্রস্তাব যে মনোপুত হইল না, তাহা তার মুখ দেখিয়া বোঝা গেল। পুটি বলিল, মা, বড়দি পিঠেই থাক, ভালোবাসে, ভাত বরং থাকুক, আমরা কাল সকালে খাব। খানিক কয়েক খাইবার পরেই মেজ মেয়ে পুটি খাইতে চাহিল না, সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না। সকলের খাওয়া শেষ হইয়া গেলেও খেন্তি তখনও খাইতেছে। সে মুখ বুজিয়া শান্তভাবে খায়, বড় একটা কথা কহে না। অন্নপূর্ণা দেখিলেন সে কম করিয়াও 18-19 খানা খাইয়াছে। জিজ্ঞাসা করিলেন, খেন্তি, আর নিবি? খেন্তি খাইতে খাইতে শান্তভাবে সম্মতিসূচক ঘাড় নাড়িল। অন্নপূর্ণা তাহাকে আরও খানেক কয়েক দিলেন। খেন্তির মুখচোখ ঈষৎ উজ্জ্বল দেখাইল। হাসি ভরা চোখে মার দিকে চাহিয়া বলিল, বেশ খেতে হয়েছে মা, ওই যে তুমি কেমন ফেনিয়ে নাও, ওতেই কিন্তু। সে পুনরায় খাইতে লাগিল। অন্নপূর্ণা হাতা, খুস্তি, চুলি তুলিতে তুলিতে সস্নেহে তার এই শান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটির দিকে চাহিয়া রহিলেন। মনে মনে ভাবিলেন, খেন্তি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে। এমন ভালো মানুষ, কাজকর্মে বকো, মারো, গাল দাও, টু শব্দটি মুখে নেই। উঁচু কথা কখনো কেউ শোনেনি। বৈশাখ মাসের প্রথমে সহায়হরির এক দূর সম্পর্কীয় আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিবাহ হইয়া গেল। দ্বিতীয় পক্ষে বিবাহ করিলেও পাত্রটির বয়স 40-এর খুব বেশি কোনো মতেই হইবে না। তবুও প্রথমে এখানে অন্নপূর্ণা আদৌ ইচ্ছুক ছিলেন না, কিন্তু পাত্রটি সঙ্গতিপন্ন, শহর অঞ্চলে বাড়ি, সিলেট চুন ও ইটের ব্যবসায় 2 পয়সা নাকি করিয়াছে। এরকম পাত্র হঠাৎ মেলাও বড় দুর্ঘটনা কিনা। জামাইয়ের বয়স একটু বেশি। প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সম্মুখে বাহির হইতে একটু সংকোচ বোধ করিতেছিলেন। পরে পাছে খেন্তির মনে কষ্ট হয়, এই জন্য বরণের সময় তিনি খেন্তির সুপুষ্ট হস্তখানি ধরিয়া জামাইয়ের হাতে তুলিয়া দিলেন। চোখের জলে তাহার গলা বন্ধ হইয়া আসিল, কিছু বলিতে পারিলেন না। বাড়ির বাহির হইয়া আমলকি তারায় বেহারারা সুবিধা করিয়া নেবার জন্য বরের পালকি একবার নামাইল। অন্নপূর্ণা চাহিয়া দেখিলেন বেড়ার ধারের নীল রঙের মেধি ফুলের গুচ্ছগুলি যেখানে নত হইয়া আছে, খেন্তির কম দামের বালুচরের রাঙা চেলির আঁচলখানা পালকির বাহির হইয়া সেখানে লুটাইতেছে। তার এই অত্যন্ত অগোছালো, নিতান্ত নিরীহ এবং একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটিকে পরের ঘরে অপরিচিত মহলে পাঠাইতে তার বুক উদ্বেল হইয়া উঠিতেছিল। খেন্তিকে কেউ ঠিক বুঝিবে? যাইবার সময় খেন্তি চোখের জলে ভাসতে ভাসতে সান্ত্বনার সুরে বলিয়াছিল, মা, আষাঢ় মাসেই আমাকে এনো, বাবাকে পাঠিয়ে দিও, 2 মাস তো। ও পাড়ার ঠান দিদি বলিলেন,
তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে? আগে নাতি হোক তবে। খেন্তির মুখ লজ্জায় রাঙা হইয়া উঠিল। জলভরা দাগর চোখের ওপর একটুখানি লাজুক হাসির আভা মাখাইয়া সে একগুয়েমি সুরে বলিল, না, যাবে না বই কি, দেখো তো কেমন না যান। ফাল্গুন চৈত্র মাসের বৈকাল বেলা উঠানের মাচায় রৌদ্রে দেওয়া আমসত্ত্ব তুলিতে তুলিতে অন্নপূর্ণার মন হু হু করিত। তার অনাচারী লোভী মেয়েটি আজ বাড়িতে নাই যে, কোথায় হইতে বেড়াইয়া এসে লজ্জাহীনার মতন হাতটাখানি পাতিয়া মিনতির সুরে এমনই বলিবে, মা, বলবো একটা কথা, ওই কোণটা ছিঁড়ে একটুখানি। 1 বছরের ওপর হইয়া গিয়াছে। পুনরায় আষাঢ় মাস, বর্ষা বেশ নামিয়াছে। ঘরের দাওয়ায় বসিয়া সহায় হরি প্রতিবেশী বিশু সরকারের সহিত কথা বলিতেছেন। সহায় হরি তামাক সাজিতে সাজিতে বলিলেন, ও তুমি ধরে রাখো, ওরকম হবেই দাদা, আমাদের অবস্থার লোকের ওর চেয়ে ভালো কি আর জুটবে। বিশু সরকার তালপাতার চাটাইয়ের ওপর উবু হইয়া বসিয়াছিলেন। দূর থেকে দেখিলে মনে হইবার কথা তিনি রুটি করবার জন্য ময়দা চটকাইতেছেন। গলা পরিষ্কার করিয়া বলিলেন, না সব তো আর, তাছাড়া আমি যা দেব নগদই দেব। তোমার মেয়েটির হয়েছিল কি? সহায় হরি হুঁকাটায় 5-6টি টান দিয়া কাশিতে কাশিতে বলিলেন, বসন্ত হয়েছিল শুনলাম। ব্যাপার কি দাঁড়ালো বুঝলে? মেয়ে তো কিছুতে পাঠাতে চায় না। 250 আন্দাজ টাকা বাকি ছিল, বললে ও টাকা আগে দাও তবে মেয়ে নিয়ে যাও। একেবারে চামার। তারপর বললাম, টাকাটা ভায়া ক্রমে ক্রমে দিচ্ছি, পুজোর তত্ত্ব কম করেও 30টে টাকার কমে হবে না ভেবে দেখলাম কিনা। মেয়ের নানা নিন্দে উঠালে, ছোট লোকের মেয়ের মতো চলে, হাবাতে ঘরের মতো খায়, আরও কত কি। পৌষ মাসে দেখতে গেলাম, মেয়েটাকে ফেলে থাকতে পারতাম না, বুঝলে। সহায় হরি হঠাৎ কথা বন্ধ করিয়া জোরে মিনিট কয়েক ধরিয়া হুঁকায় টান দিতে লাগিলেন। কিছুক্ষণ দুজনের কোনো কথা শোনা গেল না। অল্পক্ষণ পরে বিন্দু সরকার বলিলেন, তারপর? আমার স্ত্রী অত্যন্ত কান্নাকাটি করতে পৌষ মাসে দেখতে গেলাম। মেয়েটার যে অবস্থা করেছে, শাশুড়িটা শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, না জেনে শুনে ছোট লোকের সঙ্গে কুটুম্বিতা করলে এরকম হয়, যেমন মেয়ে তেমনি বাপ। পৌষ মাসের দিনে মেয়ে দেখতে এলেন শুধু হাতে। বলি, আমরা ছোট লোক কি বড় লোক তোমার সরকার খুঁড়ো জানতে বাকি নেই? বলি, পরমেশ্বর চাটুর্যের নামে নীলকুচির আমলে এই অঞ্চলে বাঘে গরুতে 1 ঘাটে জাল খেয়েছে। আজই না হয় আমি প্রাচীন। আভিজাত্যের গৌরবে সহায় হরি শুষ্ক স্বরে হা হা করিয়া খানিকটা শুষ্ক হাস্য করিলেন। বিশু সরকার সমর্থন স্বরূপ একটা অস্পষ্ট শব্দ করিয়া বার কয়েকবার ঘাড় নাড়িলেন। তারপর ফাল্গুন মাসেই তার বসন্ত হলো। এমন চামার বসন্ত গায়ে বেরোতেই টালায়। আমার এক দূরসম্পর্কীয় বোন আছে, একবার কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল, তারই ওখানে ফেলে রেখে গেল। আমায় না একটা সংবাদ না কিছু, তারা আমার সংবাদ দেয়। তা আমি গিয়ে, দেখতে পাওনি? না, এমনই চামার, গয়নাগুলো অসুখ অবস্থাতেই গা থেকে খুলে নিয়ে তবে টালায় ফাটিয়ে দিয়েছে। যাক, তা চলো যাওয়া যাক, বেলা গেল। চার কি ঠিক করলে? পিঁপড়ের টুপি মুড়ির চার কোনো সুবিধে হবে না? তারপর কয়েক মাস কাটিয়া গিয়াছে। আজ আবার পৌষ পার্বণের দিন। এবার পৌষ মাসের শেষাশেষি এত শীত পড়িয়াছে যে এরূপ শীত তাহারা কোনোদিন জ্ঞানে দেখেননি। সন্ধ্যার সময় রান্নাঘরের মধ্যে বসিয়া অন্নপূর্ণা সরু চাকলি পিঠের জন্য চালের গুঁড়ার গোলা তৈরি করিতেছেন। পুটি আর রাধি উনুনের পাশে বসিয়া আগুন পোহাইতেছে। রাধি বলিতেছে, আর একটু জল দিতে হবে মা, অত ঘন করে ফেললে কেন? পুটি বলিল, আচ্ছা মা, ওতে একটু নুন দিলে হয় না? ও মা, দেখো মা, রাধির দোলাই কোথায় ঝুলছে, এক্ষুনি ধরে উঠবে। অন্নপূর্ণা বলিয়া উঠিলেন, সরে এসে বসো মা, আগুনের ঘাড়ে গিয়ে না বসলে কি আগুন পোহানো হয় না? এই দিকে আয়। গোলা তৈরি হইয়া গেল। খোলা আগুনে চড়াইয়া অন্নপূর্ণা গোলা ঢালিয়া মুচি দিয়া চাপিয়া ধরিলেন। দেখিতে দেখিতে মিঠে আছে পিঠে টোপরের মতন ফুলিয়া উঠিল। পুটি বলিল, মা দাও, প্রথম পিঠেখানা কানাচে খাড়া ষষ্ঠীকে ফেলে দিয়ে আসি। অন্নপূর্ণা বলিলেন, একা যাস নে, রাধিকে নিয়ে যা। খুব জ্যোৎস্না উঠিয়াছিল। বাড়ির পিছনে ঝাড়া গাছের ঝোপের মাথায় তেলাকুচা লতার খোলো খোলো সাদা ফুলের মধ্যে জ্যোৎস্না আটকিয়া রহিয়াছে। পুটিয়ার রাধি খিড়কি দোর খুলিতেই একটা শেয়াল শুকনো পাতায় খসখস করিতে করিতে ঘন ঝোপের মধ্যে ছুটিয়া পলাইয়া গেল। পুটি পিঠেখানা জোর করিয়া ছুড়িয়া ঝোপের মাথায় ফেলিয়া দিল। তাহার পর চারিধারে নির্জন বাঁশবনের নিস্তব্ধতায় ভয় পাইয়া ছেলে মানুষ পিছু হটিয়া আসিয়া খিড়কি দরজার মধ্যে ঢুকিয়া পড়িয়া তাড়াতাড়ি দরজা বন্ধ করিয়া দিল। পুটি আর রাধি ফিরিয়া আসিলে অন্নপূর্ণা জিজ্ঞাসা করিলেন, দিলি? পুটি বলিল, হ্যাঁ মা,
তুমি আগের বছর যেখান থেকে নেবুর চারা তুলে এনেছিলে সেখানে ফেলে দিলাম। তারপর সে রাত্রে অনেকক্ষণ কাটিয়া গেল। পিঠে গড়া প্রায় শেষ হইয়া আসিয়াছে। রাতও তখন খুব বেশি। জ্যোৎস্নার আলোয় বাড়ির পিছনের বনে অনেকক্ষণ ধরিয়া একটা কাঠঠোকরা পাখি ঠক ঠক করিয়া শব্দ করিতেছিল। তাহার স্বরটাও যেন কেমন তন্দ্রালু হইয়া পড়িতেছে। দুই বোনের ঠাইবার জন্য কলার পাতা চিরিতে চিরিতে পুটি অনমনস্কভাবে হঠাৎ বলিয়া উঠিল, দিদি বড় ভালোবাসত। তিনজনেরই খানিকক্ষণ নির্বাক হইয়া বসিয়া রহিল। তাহার পরে তাহাদের তিনজনেরই দৃষ্টি কেমন করিয়া আপনা আপনি উঠোনের এক কোণে আবদ্ধ হইয়া পড়িল। সেখানে বাড়ির সেই লোভী মেয়েটির লোভের। তিনজনেই খানিকক্ষণ নির্বাক হইয়া বসিয়া রহিল। তাহার পরে তাহাদের তিনজনেরই দৃষ্টি কেমন করিয়া আপনা আপনি উঠানের এক কোণে আবদ্ধ হইয়া পড়িল। সেখানে বাড়ির সেই লোভী মেয়েটির লোভের স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়াইয়া তাহার কত সাধের নিজের হাতে পোতা পুঁইগাছটি মাচা জুড়িয়া বাড়িয়া উঠিয়াছে। বর্ষার জল ও কার্তিক মাসের শিশির লইয়া কচি কচি সবুজ ডগাগুলি মাচাতে সব ধরে নাই, মাচা হইতে বাহির হইয়া দুলিতেছে। সুপুষ্ট নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর। পৌষ সংক্রান্তি। সকালের দিকে একটু রোদের উষ্ণতা ছিল। দুপুরের পরেই আবার আকাশ ঘনিয়ে এলো। ঠান্ডা উত্তরের বাতাস বইতে লাগল। গ্রামের মেয়েরা মাথায় করে ধান নিয়ে শিল নোড়ায় চাল ভাঙছে। ঘরে ঘরে নবান্নের প্রস্তুতি। সহায়হরি ঘরের কোণে বসে চুপচাপ হুঁকা টানছে। খেন্তি গোয়াল ঘরের পাশে নিজের লাগানো পুঁই চারা দেখতে গেল। আশ্চর্য! মাটির বুকে দুটি কচি পাতা বেরিয়ে এসেছে। শিশিরে ধোয়া দুই সবুজ শাপলা। খেন্তির চোখ তখন যেন আনন্দে ঝিলমিল করে উঠল। সে হাত জোর করে ফিসফিস করে বলল, গোমা, বাঁচলি বাঁচলি বুঝি? মেয়ের মুখের সেই আনন্দ ছায়া দেখে সহায়হরির বুকটা যেন কেঁপে উঠল। সেই শীতে, সেই দুঃসময়ে এত আশা নিয়ে একটা পুঁইগজ বাঁচানোর চেষ্টা, ওইটুকু মেয়ে। অন্নপূর্ণা দূর থেকে মেয়েকে দেখে বললেন, ওরে খেন্তি, আর কত আদর করবি? একটা গাছ রইলেই বাকি। খেন্তি মাথা নিচু করে বলল, গাছটা বড় হোক মা, দেখি না মাচা বুনব। মা হেসে ফেললেন। সহায়হরির চোখে জল এসে গেল। দিন যায়, রাত যায়, শীতে শিশির পড়ে, মাঘের শেষে বসন্ত আসে। পুঁই চারা বেড়ে ওঠে, পাতায় পাতায় সবুজ তারুণ্য। খেন্তি ডালপালা বেঁধে দেয়, বাঁশ কাটিয়া মাচা বানায়। দুটা ছোট বোনও খুশিতে লাফিয়ে লাফিয়ে সাহায্য করে। গরিব সংসারে এ যেন অকুল সান্ত্বনার সবুজ। আরেকদিন বিকেলে সহায়হরি ফিরে দেখে উঠানের ওপরে সবুজ ছায়া। পুরো একটা পুঁই মাচা দাঁড়িয়ে গেছে। ঝুলছে মোটা মোটা পুঁই ডাঁটা, পাতায় পাতায় ঝিলিক। খেন্তি রান্নাঘর থেকে ছুটে এসে বলল, বাবা দেখেছ কি বড় হয়েছে? সহায়হরি বিস্ময় তাকিয়ে থাকে। মুখে কথা আসে না। তার বুকের ভেতরটা পূর্ণ হয়ে ওঠে। হ্যাঁ মা, হ্যাঁ হয়েছে তো, কেমন সুন্দর হয়েছে। অন্নপূর্ণাও এসে দাঁড়ান। মুখে রাগ নেই, গলা নরম। দেখিস, একদিন তোকে একজোড়া হাতও লাগাতে হবে না, তুই নিজের সংসার চালাতে পারবি। খেন্তি শুধু চুপচাপ হাসে। গায়ের রোদে মুখটা সোনালি হয়ে ওঠে। কোথাও কারু সামনে সে কথা জোর দিয়ে কেউ বলে না, কিন্তু সহায়হরি জানেন তার মেয়ের স্বপ্ন, তার মেয়ের শক্তি, তার মেয়ের অদম্য জেদ কোনো সমাজের কথায় তাকে থামাতে পারে না। পুঁই মাচার পাতার নিচে দাঁড়িয়ে মেয়েকে দেখে সহায়হরি মনে মনে বলে ওঠেন, আমার মেয়ের কপালে তো সবুজ আছে, আশীর্বাদ আছে, ওর পথ কেউ আটকাতে পারবে না।